আজ আমরা একজনের কথা বলবো, যিনি প্রায় ১৫০ বছর আগেই বুঝেছিলেন শিক্ষার আসল জোর কোথায়। গুরুচাঁদ ঠাকুর। আসুন, আমাদের হাতে যা তথ্য আছে তার ভিত্তিতে একটু গভীরে যাই, দেখি ১৯ শতকের বাংলায় কিভাবে তিনি শিক্ষাকে একটা হাতিয়ার করে তুলেছিলেন, একটা গোটা সম্প্রদায়ের মুক্তির জন্য। হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর, যার জীবনকাল ছিল ১৮৪৬ থেকে ১৯৩৭। উনি ছিলেন মতুয়া আন্দোলনের একজন প্রধান মুখ আর প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের ছেলে। ঠিক। আর ওনার কাজের মূল ফোকাস ছিল নমশূদ্র সম্প্রদায়, তাই তো? হুম, যারা সেই সময় সাংঘাতিক সামাজিক বঞ্চনা, অস্পৃশ্যতা এইসবের শিকার ছিলেন। একদম। অর্থনৈতিক শোষণও ছিল প্রচণ্ড। তো আজকের এই আলোচনায় আমরা গুরুচাঁদ ঠাকুরের ওই শিক্ষাক্ষেত্রে যে পদক্ষেপগুলো, যা সত্যিই বৈপ্লবিক ছিল, সেগুলো আর তার যে দীর্ঘস্থায়ী প্রভাব, সেটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, বিশেষ করে সেই সময়ের কথা ভাবলে সরকারি সাহায্য দাবি করা বা ধরুন নারী শিক্ষার কথা বলা, এগুলো তো ভাবাই যায় না। ঠিক তাই। গুরুচাঁদ ঠাকুরের মূল বিশ্বাসটা ছিল খুব সোজা সাপটা, যে বর্ণভেদ প্রথা আর এই যে অর্থনৈতিক শোষণ, এর থেকে বেরোনোর চাবিকাঠি হল শিক্ষা। কিন্তু এই বিশ্বাস তো হয়তো আরও কারও থাকতে পারত। আসল ব্যাপারটা হলো ১৯ শতকের ওই কঠিন পরিস্থিতিতে, বিশেষ করে বর্ণাশ্রম যেখানে এত জাঁকিয়ে বসে আছে, সেখানে এই ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়া কি সাংঘাতিক কঠিন ছিল নিশ্চয়ই। ঠিক কি করেছিলেন উনি, কি ধরনের পদক্ষেপ? দেখুন, উনি শুধু ভেবে বসে থাকেননি, একেবারে মাঠে নেমে কাজ করেছিলেন। প্রথমত, সমাজের দিক থেকে যে প্রবল বাধা আসছিল, এমনকি নানা রকম হুমকি, সেসব উপেক্ষা করেই উনি নমশূদ্রদের পড়াশোনার জন্য ক্রমাগত উৎসাহ জুগিয়ে গেছেন। হুম। দ্বিতীয়ত, নিজে উদ্যোগ নিয়ে বা অন্যদের সাহায্য নিয়ে গ্রামের দিকে, বিশেষ করে তখনকার পূর্ববঙ্গে, এখনকার বাংলাদেশে, প্রচুর প্রাথমিক স্কুল খোলার ব্যবস্থা করেন। আচ্ছা। আর এটা শুধু স্কুল খোলা নয় কিন্তু, এর মানে হলো স্থানীয় বর্ণহিন্দু যারা প্রভাবশালী তাদের বিরোধিতা সামলানো, স্কুলের জন্য জমি জোগাড় করা, আর সবচেয়ে বড় কথা, শত শত বছর ধরে যারা শিক্ষার আলো পায়নি তাদের স্কুলের আঙিনায় টেনে আনা, এই সাহসটা দেখানো। বাবা। শুধু তাই না, গরিব ছাত্ররা যাতে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে তার জন্য হস্টেল বা বোর্ডিংয়ের ব্যবস্থাও করেছিলেন। প্রত্যেকটা স্কুল খোলাই ছিল এক একটা লড়াইয়ের মতো। আর ওই যে ১৯০৭ সালের ঘটনাটা, ব্রিটিশ সরকারের কাছে পিছিয়ে পড়া বর্ণের জন্য সরকারি চাকরি আর স্কলারশিপের সংরক্ষণের দাবি, এটা তো সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একটা চিন্তা। তখনকার পরিস্থিতিতে এর গুরুত্বটা ঠিক কোথায় ছিল? অবশ্যই, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল নিঃসন্দেহে। তখনকার দিনে রাষ্ট্রের কাছে, বিশেষ করে কলোনিয়াল সরকারের কাছে, অধিকার হিসেবে শিক্ষার সুযোগ বা চাকরির সংরক্ষণের দাবি তোলা, এটা একটা বিরল রাজনৈতিক সাহস। হ্যাঁ, তা তো বটেই। যদি আমরা একটু বড় ছবিটা দেখি, তাহলে বুঝব যে এটা শুধু দয়া চাওয়া বা দান চাওয়া ছিল না। এটা ছিল একটা জোরদার ঘোষণা যে শিক্ষা বা সরকারি চাকরিতে সমান সুযোগ পাওয়াটা দলিত সম্প্রদায়ের অধিকার। এই দাবিটা তুলে উনি আসলে সরকারি নীতিকেই প্রভাবিত করতে চেয়েছিলেন। খুবই আধুনিক একটা ভাবনা কিন্তু। এই লড়াইয়ে তো উনি একা ছিলেন না, তাই না? শোনা যায় খ্রিস্টান মিশনারিদের সঙ্গেও নাকি উনি যোগাযোগ রেখেছিলেন, সহযোগিতা করেছিলেন। এটা কি কোনো স্ট্র্যাটেজিক মুভ ছিল? হ্যাঁ, অবশ্যই, এটা একটা কৌশলগত দিক ছিল। দেখুন, নমশূদ্র সম্প্রদায় তখন একদিকে বর্ণহিন্দু সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন, অন্যদিকে গরিব। এই অবস্থায় শিক্ষার পরিকাঠামো তৈরি করার মতো সম্পদ কই? ঠিক। মিশনারিদের এই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অভিজ্ঞতা ছিল, কিছুটা সংগঠন ছিল, রিসোর্স ছিল। গুরুচাঁদ ঠাকুর এই সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন আরও বেশি স্কুল খুলতে, শিক্ষার প্রসার ঘটাতে। এটা ওনার যে একটা বাস্তববাদী প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ ছিল, সেটারই প্রমাণ। আর শুধু ছেলেদের জন্য নয়, উনি নারী শিক্ষার ওপরেও জোর দিয়েছিলেন। এটা তো আরও বেশি করে ভাবায়। ১৯ শতকের ওই রকম একটা রক্ষণশীল সময়ে বিশেষ করে প্রান্তিক দলিত সম্প্রদায়ের মধ্যে মেয়েদের শিক্ষার কথা বলা, এটা কতটা বৈপ্লবিক ছিল। অত্যন্ত বৈপ্লবিক। ভাবুন, সেই সময় তথাকথিত ভদ্রলোক বাঙালি সমাজেই নারী শিক্ষা সবে এগোচ্ছে। সেখানে দলিত মেয়েদের স্কুলে পাঠানোর কথা ভাবাটাই তো প্রায় অকল্পনীয় একটা ব্যাপার ছিল। হুম। এর মাধ্যমে উনি শুধু অক্ষর জ্ঞান দিতে চাননি,
উনি বুঝেছিলেন যে একজন শিক্ষিত মা বা একজন শিক্ষিত নারী একটা গোটা পরিবারের মানসিকতা বদলে দিতে পারে, পরের প্রজন্মের চিন্তাভাবনা পাল্টে দিতে পারে। উনি আসলে চাইছিলেন একটা শিক্ষিত নারী-পুরুষ মিলিয়ে একটা স্বনির্ভর, আত্মমর্যাদা সম্পন্ন, আধুনিক মনের সম্প্রদায় তৈরি করতে। এখানেই ওনার দূরদর্শিতাটা বোঝা যায়। তাহলে এই যে এত কিছু করলেন উনি, স্কুল খোলা, হোস্টেল তৈরি, সংরক্ষণের দাবি, নারী শিক্ষা, এই সব মিলিয়ে এর ফলটা কি দাঁড়ালো? মানে শুধু কি সাক্ষরতার হার বাড়ল নাকি আরও কিছু? না, শুধু সাক্ষরতার হার বৃদ্ধি তো একটা দিক। এর প্রভাব ছিল অনেক গভীর, অনেক সুদূর প্রসারী। হ্যাঁ, সাক্ষরতা অবশ্যই বেড়েছিল, কিন্তু তার চেয়েও বড় কথা হলো শিক্ষার আলো পেয়ে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মালো, আত্মমর্যাদা বাড়ল, নিজের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হলো। আচ্ছা। ওনার দেখানো পথে হেঁটেই পরে বহু নমশূদ্র পরিবারের ছেলেমেয়েরা শিক্ষক হয়েছেন, ওয়াকিল হয়েছেন, ডাক্তার, সরকারি অফিসার হয়েছেন। এই যে সাফল্য, এটা শুধু কয়েকজনের ব্যক্তিগত সাফল্য ছিল না, এটা পুরো কমিউনিটির মধ্যে একটা আশা জাগিয়েছিল, একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছিল। হ্যাঁ, অন্যদের কাছে একটা উদাহরণ তৈরি হয়েছিল নিশ্চয়ই। একদম। তাদের দেখে অন্যরা ভরসা পেয়েছে, প্রেরণা পেয়েছে। এটা ছিল একটা নীরব কিন্তু খুব শক্তিশালী সামাজিক বিপ্লবের মতো। তাদের সামাজিক অবস্থান, দর কষাকষির ক্ষমতা দুটোই বেড়েছিল এর ফলে। অসাধারণ। তাহলে যদি আমরা একটু গুছিয়ে বলি, গুরুচাঁদ ঠাকুর শুধু কিছু স্কুল তৈরি করেননি, উনি শিক্ষার মধ্যে দিয়ে সামাজিক ন্যায়বিচার আর ক্ষমতায়নের একটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। সরকারি সাহায্যের দাবি তোলা, নারী শিক্ষার প্রসার ঘটানো, এই সব কিছু মিলিয়ে উনি ছিলেন একজন সত্যিকারের সমাজ সংস্কারক আর একজন দারুণ দূরদর্শী নেতা। একদম ঠিক বলেছেন। বাংলায় বা বলা ভালো ভারতে দলিত শিক্ষার ইতিহাসে ওনার নামটা পথ প্রদর্শক হিসেবেই থাকবে। ওনার দেখানো পথ, ওনার নীতিগুলো আজও খুব প্রাসঙ্গিক। দেখবেন পশ্চিমবঙ্গ বা ভারতের অন্য জায়গায় এখনও অনেক প্রতিষ্ঠান ওনার নামে বা ওনার আদর্শে কাজ করে চলেছে, শিক্ষা নিয়ে, সামাজিক উন্নয়ন নিয়ে। এটাই প্রমাণ করে যে ওনার লিগেসিটা কতটা জীবন্ত। প্রশ্ন রেখে যাই, গুরুচাঁদ ঠাকুর তো ১ শতাব্দীরও বেশি সময় আগে শিক্ষাকে দেখেছিলেন সামাজিক শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান অস্ত্র হিসেবে। আজকের এই ২১ শতকে দাঁড়িয়ে যখন আমরা হয়তো নতুন ধরনের সামাজিক বা অর্থনৈতিক বৈষম্যের মুখোমুখি হচ্ছি, তখন শিক্ষার ভূমিকাকে আমরা কিভাবে দেখি? গুরুচাঁদ ঠাকুরের সেই সময়কার লড়াই থেকে আজকের দিনের জন্য কি কোনো প্রাসঙ্গিক শিক্ষা বা সমান্তরাল পথ খুঁজে পাওয়া যেতে পারে? এটা নিয়ে ভাবা যেতে পারে।